উপন্যাস আমি পদ্মজা, পর্ব 17। রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত, আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পর পর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য, এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। সবাই আমির দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুজনকে কলেজ ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, না ভাই, তুমি কইছিলে আমি পাশ করলে আমার দেশের বাইরে পাঠাইবা। সেরি মানুষ বাইরে যেতে কেন? কলজাটা বড় হইয়া গেছে, রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখল, এরপর লাবণ্যকে বলল, সত্যিই যেতে চাস? হ। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদি হয়ে বলল, পদ্মজা শিখিয়ে দেব, এটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হইয়া গেছিস বাবু? এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা, একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছে না, মানে তিনিও আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেও তার দাম নেই। কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বলেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর গেলে হবে না? আমির নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি। এর মধ্যে এই প্রথম 3 মাসের ওপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলেছিল, এখন তো ভাইয়াও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলতা পদ্মজার দিকে চেয়ে বলেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়েছে। কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়? হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বলেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বলেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেনি মির্জা আমি কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছিলাম জানে, তাই বলিনি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বার রিদওয়ান ভাইয়া চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়। আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিসের সব কাজ আমাকে সামলাতে হয়। বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার, হেসে বললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয়। এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজ থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? কাল চলে যাবা আপা? তাই তো কথা হচ্ছে। আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি। সে তো অনেক অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকেল থেকে রিদওয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার ওপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায়, তবুও খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, শুনে না কথা। আম্মা ঘাত তেরা। ঠিক বলেছ। উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে? উনিটা কে? আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেও যাওনি। শ্বশুর বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না, কেমন আদর করে তোদের?
ভালো, খুব সহজ সরল, আমাকে খুব মানে, প্রেমাপ্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরে বৌদের মতো সাজতো, আমার পছন্দ না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস? এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো? সে তো জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? মিলেমিশে থাকিস তাহলে। টাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার। পদজা থমথমে স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। ঘুমাবি। আমার খেয়াল রাখবি। আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি। আমি তোমার মতো সব সামলাতে পারি না। চেষ্টা করবি হয়ে উঠে মকা ভাইয়াকে পাঠাবো, আবার প্রেমাপ্রান্তকে নিয়ে আসতে। সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কান্না পাচ্ছে খুব। কত দূরে চলে যাবে তার আপা। পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, খুব দ্রুত আসবো। পদ্মজা মাঝে শুয়েছে, তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বলল, পদ্ম। আম্মা। শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারো না, সবাই একা। সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবি, নিজের ওপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারোর ওপর নির্ভরশীল হবি না। যদি তুই কারো ওপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্যে সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢলে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটা রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদজা চাপা স্বরে বলল, কি সেটা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন, সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসল। পূর্ণা বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে, আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। তারপর বলল, এবার চুপচাপ ঘুমাবে, কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন। সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক থেকে এসেছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরে একটা পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে উঠে পেছন ফিরল। চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে যে অপ্রশস্ত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন, এত রাতে এখানে কি করছো? যে হাঁটছিলাম। এত রাতে? প্রায় হাঁটি, জিজ্ঞাসা করতে পারেন অন্যদের। হেমলতা রিদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রিদওয়ান থম্মত খেয়ে গেল। বলো, না না না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতা সহজ কথা। রিদওয়ান হঠাৎই অন্যরকম স্বরে কথা বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলজান্ত প্রমাণ। আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন। যেহেতু দুজনেই একই পথের, কাউকে কারো খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান, পরপরই চোখ শীতল করে নিয়ে বলেন, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরে ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে,
হাত নাড়াতে কষ্ট হয়, ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ। পাখিদের কলতানে পদ্মচার ঘুম ভাঙল। পদ্মচা জানালার ফাঁক দিয়ে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদের ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে। আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে উঁচু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মচা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝতিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মচা পূর্ণাকে ডেকে নিয়ে কলে পাড়ে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মচা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মচা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বলল, রাতে ঘুমোয়নি তাই। পদ্মচা উৎকণ্ঠা, কেন কেন ঘুমায়নি? কিরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মচার মুখের ওপর চলে এসেছে। হেমলতা তা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মচা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়বে তোমাকে। চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেচা মেয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে? 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতা শরীরের উষ্ণতা পদ্মচাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মচা কান্না করে দিল। হেমলতা পদ্মচার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই? শাশুড়ি কি করছে আগে দেখে আয়, যা। পদ্মচা আরো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, আবার ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে। কত দূরে চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পেছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মচা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে, ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মচা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মুছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমোচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মচা রান্নাঘরে ঢুকতে ফরিনা মুখ ঝামটালেন, আইছো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি, মিনমিন করে বলল পদ্মচা। বুঝবা কেন, মা আইছে তো। হাওড়ির লাগে তার মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মচা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতে চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের ওপর কথা কইবা না, যাও এখন। পদ্মচা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে চলে উঠে বলল, কইতে চাইবা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই। পদ্মচা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাছুরি করে, কিন্তু ফরিনা করতে দেন না। এর জন্য সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বলল, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইব দিন রাত কাম করাই তার শরীরে, যাও বাড়াই যাও। পদ্মচা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মচা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মচা মাথা থেকে ঘোমটা সরে গেছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মচার মুখ দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্রভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভকে হিংসে হয়। পদ্মচার ঢাকা চাওয়া নিয়ে প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। উপর থেকে যাই বলুক না কেন, তিনি মনে মনে চান পদ্মচা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ে জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মচা ফরিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল, ফরিনার কাছে এসে দাঁড়ায়।
ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন, ক্যাসতেছো কেন? পদ্মজা শিমুল তুলুর ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা? ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজা চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতটা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়া মাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন? 32 বছর আগে সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কাল রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না। প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাউড়া নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝে অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজা পরনে কালো বোরকা। লাবণ্য যাবে না। সকাল থেকে এটা ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগিরি ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোরশদ, বাসন্তী সবাই সকালেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পুনা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন। এরপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করল। পদ্মজার দেখা দেখি আমিরও করল। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটি কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা, শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে যায়। ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মুছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা 3য়বারের মতো চোখের জল মুছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোরশদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবারও ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমরে এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তো আরও বেড়ে গেছে, থামো না। আমি আছি তো, আমরা 6 মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাব। সত্যি তো, কাজের বাহানা দেখাবেন না। মোটেও না। আমির পদ্মজা চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়। বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো।
এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাব। আমির পদজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদজা ট্রলারের ভেতর ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নেকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক থেকে আমিরকে প্রশ্ন করলো, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? ক্যাবিনে। ততক্ষণে দুজন ৭৬ নম্বর কেবিনের সামনে চলে আসে। আমি দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের ক্যাবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরও 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগে জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুলো এবার, কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমি জানালা খুলে দিতেই পদ্মজার চুল তিত্তির করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত 2 হাত মুখের সামনে ধরে, বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশে বাড়িতে বসে হাসল, বলল, হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো, ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের ওপর থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফোর ওফর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসল, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল, তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে ওঠে। আমিরের উড়িতে কিল দিয়ে বলো, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খুলে এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িটাতে যাচ্ছি আর কে কে থাকবে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না, তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত না তো রেখে এসেছি? পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর চড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে ওঠে, কেউ দেখবে? আমি ভ্রুকঞ্চন করে চোখ খুলে তাকাই। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফরিয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব করে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার বললে আপনাদের এমনি খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউর ঘুম ভেঙে গেছে। 3 টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দে নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির ক্যাবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমাও। দুজন একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমি তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনো কোনো ব্যাপার আছে, শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো। আগ্রহ ভরে জানতে চাইল, কি রকম? পদ্মজা আরো এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ, ছলাৎ করে রোদের ঝিলিক
জানালায় গলে ক্যাবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাস হাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদচা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করল। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে, আমি নিশ্চিত। কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে, সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই, আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটুও অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মচা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন, আমি শুনতে চাই। অনেকদিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মচা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মচা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরবেন না, আমি খেয়াল করেছি হালাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে পার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মচা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মচার উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মচা। আমি চট করে পদ্মচার 2 হাত শক্ত করে ধরল। চোখ দুটিতে ভয়। পদ্মচা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি, আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মচা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃস্ব হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মচার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়েছে। পদ্মচা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমি নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়ে মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মচা 2 পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে, শির দ্বারায় বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসিনি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আবার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান, তেজি ছিল। আবার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকেই মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রসাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল। তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনে ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিন সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে।
রিদওয়ানকে দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান একে তো বলিষ্ঠবান, তার ওপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আমাকে বলেও আমা বাঁচাতে পারতেন না। সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপরের দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নেই আর। এখানেই থাকতে হবে। যতই কষ্ট হোক, থাকতেই হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মচা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রুজল চোখ মেলে পদ্মচার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মচা 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম। সবসময় ভালো ফলাফল ছিল। এর জন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি। জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো। ওদের চোখ মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলল। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পেছনে ছিল দেখিনি। আব্বা সেদিন অনেক মারল। দা ছুড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসেন। বলেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই। রিদওয়ানের সাথে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়। তবুও থেমে চাইনি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যাই। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসা পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থা, হাওলাদার বাড়ির কারো সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই সত্যি দিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারের কাছে ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই। খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মচার হাতে চুমু খেল। পদ্মচা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনোদিনও না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই আর। মিছিমিছি ভয় পাচ্ছ। পদ্মচা আরো শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মচার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর অলিঙ্গন পেলাম। ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মচার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মচা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমি সেখানে গিয়ে থামি। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মচাকে উঠতে বলল। পদ্মচা অবাক হয়। এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করল না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসল। এরপর আমির উঠল। গাড়ি চলতে শুরু করে।
আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশে দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ। দৈত্য ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাছের লোক। সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখতে পেল বিশাল বৈঠকখানা। উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা। তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণের দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট। আর এই দুইয়ের মাঝে, মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাবার ঘর, ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁদিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্যে আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে। পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলেপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা দুই তালাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় ব্যালকানি। এরপর আর একটা শোবার ঘর। ব্যালকানিতে লতা পাতা ছোট ছোট টব। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।